না, আগে অনেকবার আসা হয়েছে, প্রায় 4-5 বার এসেছি। আচ্ছা। এটা ঘোরা পারপাসই আসা। ঘোরা পারপাসে আছে। এখানে গ্রামবাসী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষরা আসেন চিকিৎসার জন্য এবং সবারই একদম বিনামূল্যে এখানে চিকিৎসা করা হয়। ইস্কন মায়াপুরে গেলে যেমন আমরা গোশালা দেখতে পাই, এই আশ্রমেও রয়েছে গোশালা। আচ্ছা, প্রায় কি এখানে আসা না, হয়? আমি ফার্স্ট টাইম এসেছি, এরা সব এসে 2-3 বার করে। আচ্ছা, মানে আগত ভক্তরা যতজনই আসুক না কেন সবাই কিন্তু এখানে এসে প্রসাদ পান। এই কাঠ দিয়েই কিন্তু এখানকার রন্ধন কার্য সম্পূর্ণ করা হয়। এই যে বড় বড় উনুন দেখতে পাচ্ছ, এই উনুনেই ভোগ প্রস্তুত করা হয়। দেখো উনুনগুলো সাইজ একবার দেখে বুঝতেই পারছো যে কত বড় ঠিক উনুন, এবং তার সাথে সাথে কত বড় বড় কড়াই রয়েছে এখানে। এখানে অন্ন প্রসাদ দেওয়া হচ্ছে। অন্ন প্রসাদের সাথে সহযোগে থাকছে ডাল। খুবই সুস্বাদু এই আশ্রম বা মিশনের প্রসাদ, বেশ ভালো লাগলো। আমি জামালপুর থেকে আসছি। জামালপুর থেকে আসছেন, এখানে দেখলাম প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদের ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, প্রসাদ এখানে খুবই ভালো, আর এখানে প্রসাদ বিনামূল্যেই। আচ্ছা, হচ্ছে তোমরা যদি মনে করো এখানে এসে এক রাত্রি যাপন করবে কিংবা এখানে এসে একদিন থাকবে, তার জন্য কিন্তু খুব ভালো বন্দোবস্ত রয়েছে। তোমরা এখানে এসে অনায়াসেই থাকতে পারো। আর বলে রাখি, এখানে কোনো থাকার জন্য মূল্য নির্ধারিত নেই, এখানে তোমরা এসে বিনামূল্যেই থাকতে পারো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি কোন্নগর স্টেশন থেকে। বন্ধুরা, এটি নতুন বছরের প্রথম ভিডিও, ইংরেজি নববর্ষের নতুন বছর। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরটা সবার খুব ভালো কাটুক। তো নতুন বছরে বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি কোন্নগর থেকে মেমারি অবধি। সেখানে একটা আধ্যাত্মিক পরিবেশ তোমাদের দর্শন করাবো, একটা নতুন মন্দিরের তোমাদের সন্ধান দেবো। আশা করি এই মন্দিরে তোমাদের বেশ ভালো লাগবে। তাছাড়া এই মন্দিরে তোমরা কী করে যাবে, আর মন্দিরে আদৌ কেমন কী ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তাছাড়া থাকার কেমন কী ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে, তাই শেষ অবধি দেখতে দেখো। আর বন্ধুরা, বেসিক্যালি মেমারি অবধি পৌঁছানোর জন্য আমাদের হাওড়া থেকে বর্ধমান লাইনের ট্রেন ধরে পৌঁছাতে হবে মেমারি অবধি। তো যে ট্রেনটা হাওড়া থেকে 8:05-এ ছাড়ছে, সেই ট্রেনটা ধরেই আজকে আমি মেমারি অবধি পৌঁছাবো। আর বলে রাখি, হাওড়া থেকে মেমারির ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার, মাঝখানে 36খানা স্টেশন পড়ে। আর যদি হাওড়া থেকে মেমারির ভাড়া বলি, তাহলে জনপ্রতি কিন্তু 20 টাকা করে ভাড়া পড়ে যাচ্ছে। আর আমি যদি কোন্নগর থেকে যাই, সেই ক্ষেত্রে কিন্তু 15 টাকা করে ভাড়া পড়ছে। তো এখন 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে বর্ধমান লোকাল। এই ট্রেন ধরে এখন যাব। 8:38-এ ঢুকলো, যেহেতু শীতের মৌসুম ট্রেনটা একটু লেট চলছে। যাই হোক, ঢুকে গেছে এখন বর্ধমান লোকাল। এই যে মোটামুটি ভালোই ভিড় রয়েছে। এর আগেও একাধিক ট্রেন থাকে, তোমরা চাইলে সেই ট্রেনগুলো করেও কিন্তু পৌঁছাতে পারো। আশা করি বসার অসুবিধা হবে না, বসার সিট পেয়ে যাব। তো বন্ধুরা, এখন পৌঁছালাম মেমারি স্টেশনে। আর বর্ধমান লোকাল এখন চলে যাচ্ছে বর্ধমানের দিকে। প্রায় 80 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা পৌঁছালাম মেমারি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এবং 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা যাব 3 নম্বরের দিক থেকে বাইরে থেকে নানান মাধ্যম রয়েছে আশ্রম অবধি যাওয়ার জন্য। ও আজকে বলাই হয়নি, আজকে আমরা পরমানন্দ আশ্রমে যাচ্ছি। ঠান্ডার জন্য ঠিকমতো কথাও বলতে পারছি না, এখন সবে হালকা হালকা রোদ্দুরটা উঠেছে। এখন বাজে ঘড়ি কাটায় 10:06। এতক্ষণ এত ঠান্ডা ছিল, রীতিমতো গলা পুরো বসে গেছে, এক প্রকার কথা বলতেও কিন্তু কষ্ট হচ্ছে। যাই হোক, এই মেমারি স্টেশনে কিন্তু অনেক প্যাসেঞ্জাররা নেমেছেন। আর আমরা এখন নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বাইরের দিকটা যেতে হবে। বাইরে থেকে নানান মাধ্যম রয়েছে, কিভাবে যাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবো।
তো বন্ধুরা 2 নম্বর প্ল্যাটফর্ম দিকে শেষের দিকে চলে এলাম, আর সামনে রয়েছে একটা ওভারব্রিজ। এই ওভারব্রিজের থ্রুতে আমাদের এখন বাইরের দিকটা যেতে হবে। বেসিক্যালি আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরেটা যেতে হবে। তাছাড়াও দেখছি অনেকে এই প্ল্যাটফর্মে শেষ হয়েছে যেখানে রেল লাইন বরাবর বাইরের দিকটা যাচ্ছেন যারা লোকালরা রয়েছেন, কিন্তু আমি বলবো এইভাবে ওভারব্রিজ দিয়ে যেও, এটাই কিন্তু সেফ। আর রেল লাইন পারাপার করা কিন্তু বিপজ্জনক, যখন তখন দুর্ঘটনা ঘটতেই পারে। এই যে এখন আমরা ওভারব্রিজের থ্রুতে বাইরের দিকটা যাচ্ছি। এই স্টেশন চত্বর থেকে বেরোচ্ছি। এই সামনেই রয়েছে বাজার, একটা রাস্তা, আশেপাশে অনেক দোকানপাট রয়েছে। এই যে স্টেশন চত্বর থেকে বেরিয়ে এই বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ডান দিকে আমরা যাব বাঁ দিকের রাস্তা ধরে সিধে কিছুটা হেঁটে। সিধে গেলে আমরা এখানে মেমারি বাস স্ট্যান্ড পাবো। বেসিক্যালি এই বাস স্ট্যান্ড থেকে আমরা ট্রেকার গাড়ি পাবো বনগ্রাম যাওয়ার জন্য। তো আমাদের এখন প্রথমে বনগ্রাম পৌঁছাতে হবে। বন্ধুরা স্টেশন চত্বর থেকে সিধে রাস্তায় হেঁটে এলাম, আর এই দেখো এখানে একটা ব্যানার লেখা রয়েছে, যদিও এটা হালকা ফেড হয়ে গেছে, মেমারি নতুন বাস স্ট্যান্ড লেখা রয়েছে। এই পথ দিয়ে এখন আমাদের কিছুটা হেঁটে যেতে হবে। যদি আসার সময় মনে না থাকে কিংবা বুঝতে যদি অসুবিধা হয়, আশেপাশে অনেক লোকাল মানুষজন থাকবেন, তাদের জিজ্ঞেস করে নিতে পারেন যে বাস স্ট্যান্ড কীভাবে যাবেন। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেছি মেমারি বাস স্ট্যান্ডে। এই যে দেখো বিশাল বড় এক বাস স্ট্যান্ড, মেমারি বাস স্ট্যান্ড। এখান থেকে নানান জায়গার যাওয়ার বাস কিন্তু ছাড়ছে। এখান থেকে বেসিক্যালি আমাদের বনগ্রাম যাওয়ার জন্য ট্রেকার গাড়ি ধরতে হবে। এবার দেখতে হবে এখানে কোন ট্রেকারগুলো বনগ্রাম যাচ্ছে, কারণ এখানে একাধিক ট্রেকার থাকে। এই দেখো মঙ্গলপুর মেমারি, এখানে একটা ট্রেকার রয়েছে, এটা সম্ভবত যাবে না, এর পরের ট্রেকারটিই যাবে না, এখন ট্রেকার গাড়ি আসেনি। বনগ্রাম যাওয়ার জন্য এখানেই ট্রেকার গাড়ি আসবে, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বনগ্রামের ট্রেকার এলে সেই ট্রেকারে করে আমরা বনগ্রাম অবধি পৌঁছাবো। এই যে এখন বনগ্রামের ট্রেকার এসে গেছে, এই ট্রেকারে উঠে আমরা বসবো। আর দাদা এখান থেকে বনগ্রাম যেতে কত সময় লাগবে? 40-45 মিনিট লাগে। 40 মিনিট। আর ভাড়া কেমন লাগে? বনগ্রাম মোড় পর্যন্ত না 25 টাকা। বনগ্রাম মোড় পর্যন্ত 25 টাকা। বনগ্রাম মোড় অবধি 25 টাকা আমাদের ভাড়া পড়বে, আর সময় লাগবে 25-30 মিনিট মতো, কিংবা একটু বেশি সময় লাগতে পারে রাস্তা যদি জ্যাম থাকে। তো এখন বসে পড়ি ট্রেকারে। ট্রেকার যেহেতু এসে গেছে, ট্রেকার এখন খালিই রয়েছে, যতক্ষণ না প্যাসেঞ্জার হচ্ছে ট্রেকার কিন্তু ছাড়বে না। ডট 11টা বেজে 15 মিনিটে ট্রেকার ছাড়লো এই মেমারি বাস স্ট্যান্ড থেকে। মেন রোড থেকে এখন আমরা ঢুকে গেলাম আরেকটি ছোট রাস্তাতে, যে রাস্তাটা চলে গেছে গ্রামের দিকে। এই গ্রামটাই চলে যাচ্ছে বনগ্রামের দিকে। দেখো এখানে আশেপাশের পরিবেশটা কত সুন্দর, ছোট ছোট সব বাড়িঘর রয়েছে, এবং একাধিক জায়গায় দেখতে পাচ্ছি এরকম ধানের গাদা রয়েছে, যেখানে ধান চাষ হয়েছিল। বাড়ি বাড়িতেই সবার ধান চাষ হয়। দেখো কত সুন্দর এখানকার পারিপার্শ্বিক পরিবেশ। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেলাম বনগ্রামে। আর এই যে ট্রেকারটা ঠিক এখানে নামিয়েছে, এখান থেকে এখন আমাদের মঠ অবধি যেতে হলে কিছুটা হেঁটে যেতে হবে। তাছাড়া টোটোও রয়েছে। এখান থেকে আশ্রম অবধি যাচ্ছেন, ক টাকা ভাড়া নেন? জনপ্রতি 10 টাকা। কতক্ষণ সময় লাগে? ওই মিনিট 5-7 লাগে। মিনিট 5-7 লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা 3 জন আছি। হ্যাঁ। এই যে সামনে টোটো রয়েছে, এখান থেকে টোটো ধরে আমরা আশ্রম অবধি পৌঁছে যাব। এই বনগ্রামে মোড় থেকে আবার টোটোতে উঠে পড়লাম। এখান থেকে 5-7 মিনিট মতো সময় লাগবে। জনপ্রতি ভাড়া লাগছে 10 টাকা করে। যাই এখন মন্দির অবধি, দেখি কতটা কি সময় লাগে, গিয়ে তোমাদের বলছি। আর এখানকার পারিপার্শ্বিক পরিবেশটা দেখো, যত দেখাচ্ছি ততই যেন কম মনে হচ্ছে। জাস্ট মুগ্ধ হচ্ছে এখানকার পরিবেশ দেখে। বন্ধুরা টোটো থেকে আমরা নেমে পড়লাম পরমানন্দ মিশন কিংবা পরমানন্দ মন্দিরের ঠিক সামনে। আর তার আগেই রয়েছে এখানকার একটা দাতব্য চিকিৎসালয়। দেখো কত বড় একটি বিল্ডিং। এটা হচ্ছে মিশনের আন্ডারে
এই দাতব্য চিকিৎসালয় রয়েছে, যেটা একটি স্বাস্থ্যকেন্দ্র। এই দেখো লেখাই রয়েছে পরমানন্দ মিশন স্বাস্থ্যকেন্দ্র। এই দাতব্য চিকিৎসালয় একদম বিনামূল্যে এখানে পরিষেবা দেওয়া হয়। এই যে বেশ বড়, পুরো মিশন কর্তৃক এই দাতব্য চিকিৎসালয় বা হেলথ সেন্টারটি চালানো হচ্ছে। এখানে গ্রামবাসী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষরা আসেন চিকিৎসার জন্য, এবং সবারই একদম বিনামূল্যে এখানে চিকিৎসা করা হয়। এবং প্রত্যেক দিন এখানে ডাক্তার বসে, শুধু বৃহস্পতিবার ছাড়া। বৃহস্পতিবার ডাক্তাররা বসেন না, তাছাড়া প্রত্যেক দিন এখানে ডাক্তাররা বসেন। তোমরা যদি চাও এখানে এসে অবশ্যই ডাক্তার দেখাতে পারো কিংবা এখানকার পরিষেবা নিতে পারো। দেখো বেশ বড় কিন্তু এখানকার দাতব্য চিকিৎসালয় বা হেলথ সেন্টারটা বেশ বড়। আর এখানে কয়েকটা ব্যানারও রয়েছে, দেখো একবার তোমাদের দেখিয়ে দিই, তোমরা যারা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। ব্যানার এই যে নানান ধরনের ডাক্তাররা এখানে বসে থাকেন, যেমন দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার। এই যেখানে একজন সিকিউরিটি দাদাভাই রয়েছেন, এনার কাছ থেকে জিজ্ঞেস করব। আচ্ছা, এখানে কিসে কিসে ডাক্তাররা বসেন? যেমন প্রথমত চোখের ডাক্তার। চোখের ডাক্তাররা বসেন, আচ্ছা। তারপর ধরুন মেডিসিন ডাক্তার আছে। আচ্ছা। তারপর আকুপাংচার, আকুপ্রেশার, ফিজিওথেরাপি। আচ্ছা। হোমিওপ্যাথি আছে। হোমিওপ্যাথি আছে। দাঁতের ডাক্তার বসেন? হ্যাঁ, দাঁতের ডাক্তার আছে। হ্যাঁ, আচ্ছা। দাঁতের ডাক্তার আছে। হাড়ের ডাক্তার? হাড়ের ডাক্তারটা নেই। হাড়ের ডাক্তার নেই, তবে বিল্ডিং হয়েছে। আচ্ছা। তৈরি হবে হয়েছে। আচ্ছা, পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা আছে, খুব রিসেন্ট হবে। আচ্ছা আচ্ছা। অর্থোপেডিক প্লাস হার্টের প্রেশার হবে আর। আচ্ছা। তো এনার মুখ থেকে শুনলে এখানে ঠিক কোন কোন ডাক্তাররা বসেন। আর প্রত্যেক বৃহস্পতিবার শুধু বন্ধ থাকে, তাছাড়া সপ্তাহে বাকি দিনগুলো তোমরা এখানে এসে দেখাতেই পারো। যদি মনে হয় এখানে আশ্রম দর্শন করতে আসছো কিংবা মন্দির দর্শন করতে আসছো, সেই সময় অবশ্যই এখান থেকে কিছু ইনফরমেশান নিয়ে যেতে পারো। আর যদি মনে হয় একবার সময় রয়েছে কিংবা সুযোগ রয়েছে, এখান থেকে দেখিয়েও যেতে পারো। আর এই যে দাতব্য চিকিৎসালয় বা হেলথ সেন্টার ছাড়িয়ে যদি আমরা চলে আসি, এই পাশে রয়েছে এই যে পরমানন্দ মিশন গেস্ট হাউস। এই যে বিশাল বড় একটা গেস্ট হাউস রয়েছে। যদি মনে করো এখানে এসে থাকবে, কোথায় থাকার জন্য কিন্তু গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে। দেখো এই যে এই গেস্ট হাউসে অনেকগুলো রুম রয়েছে এখানে আগত ভক্তদের থাকার জন্য। সেই ব্যাপারে পরে আসছি, পরে তোমাদের দেখাবো। আগে মন্দির চত্বর কিংবা মিশন চত্বরটা একবার তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তারপর বাকি জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি। আর টোটো করে এলে টোটোটা ঠিক একদম ভেতরের দিকে নিয়ে যায়। আমরা ভেতরের দিকে নেমেছিলাম, কিন্তু তোমাদের সুবিধার্থে কিংবা বোঝানোর জন্য আবার এদিক থেকে দেখালাম তোমাদের। আর এই পাশে রয়েছে আরও কিছু ভবন, যেখানে নানান কাজবাজ চলছে। এই যে এই ভবনগুলোতেও নানান ধরনের কাজ চলে। এখানে পোস্ট অফিস রয়েছে, বনগ্রামে যে পোস্ট অফিস এইখানে রয়েছে। আর এই পাশে রয়েছে একটি স্কুল, সেটাও একবার তোমাদের দেখিয়ে দেবো। যে এই পাশ থেকে যদি যাই আমরা, যে পরমানন্দ মিশন লাইব্রেরি, তার পাশেই রয়েছে স্কুল। এখানকার পরিষেবাগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো পরমানন্দ মিশন লাইব্রেরি রয়েছে, তারপর রয়েছে এখানকার যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে এই ওপরে। আর এটা হচ্ছে পরমানন্দ মিশনের প্রাথমিক স্কুল, বেশ বড় একটি স্কুল। এই দেখো, যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তাই স্কুল বন্ধ রয়েছে। একবার স্কুলটা তোমাদের দেখাই, বেশ বড়। আর স্কুলের সাথে সাথে স্কুলের যে মাঠটি, সেই মাঠটিও কিন্তু বেশ বড়।
বিশাল বড় এলাকা জুড়ে এই স্কুলটি তৈরি। আর ওই পাশে রয়েছে স্কুল চত্বরে বিশাল বড় একটি মাঠ যেখানে খেলাধুলাও চলে, এবং বর্তমানে কিছু গাড়ি রয়েছে ওইদিকে পার্কিং করা। এই চত্বরটি বেশ বড়। চলো আর বাকি জিনিসগুলো তোমাদের দেখায়। এই পাশে রয়েছে প্রসাদ কক্ষ, আর ওই পাশে রয়েছে মূল মন্দির। স্কুলটা তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই পাশে একটি মন্দির রয়েছে, মন্দিরটি দর্শন করার জন্য। আর অপরূপ সুন্দর এখানকার পরিবেশ, দেখো কত সুন্দর এই রাস্তাটি। আর রাস্তার দুই পাশে বিশাল বড় বড় গাছপালা রয়েছে, অপরূপ সুন্দর লাগছে। এবং জায়গাটি একদম শান্ত নিরিবিলি। এই দেখো এখান থেকে এই পাশে একটি বড় ঝিল রয়েছে, ঝিলের ঠিক পাশেই রয়েছে ওই মন্দির। অপরূপ সুন্দর। আর এই যে তোমাদের স্কুল চত্বরটা দেখিয়েছিলাম, এই স্কুল চত্বর ছাড়াও পাশে আরও কিছু ভবন রয়েছে যেগুলো বর্তমানে তৈরি হচ্ছে, এবং কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে ওই পাশে। আর ওই পাশে এখানে মিশনে যারা কর্মরত তারা ওই দিকটাতে থাকেন সম্ভবত। আর এই পাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ধানের গোলা রয়েছে, আশেপাশে ধান চাষ হয়, সেই ধানেরই গোলা এখানে রাখা রয়েছে। বেশ সুন্দর, খুব মনোরম পরিবেশ। আসা মাত্রই মনটা ভালো হয়ে যাচ্ছে, একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, গ্রাম্য পরিবেশ। আর এত বড় জায়গা জুড়ে এই আশ্রম বা আশ্রম চত্বরটা, এবং এত কিছু দেখার রয়েছে, এলে বেশ তোমাদের ভালো লাগবে। এই যে হাঁটতে হাঁটতে এখন ঠিক চলে এলাম এই যে মিশনের যে মূল মন্দির, সেই মন্দিরের ঠিক সামনেটা। আর এই পাশটাতে চাষবাস হয়। দেখো ট্রাক্টর চাষবাসের জন্য ট্রাক্টর নিয়ে যাওয়া হয়েছে, সেই ট্রাক্টর এখন যাচ্ছে। আর আমরা এখন চলে এলাম পরমানন্দ কুঠির বা পরমানন্দ আশ্রমের ঠিক সামনে। খুব সুন্দর একটি তোরণ রয়েছে, এই তোরণ দিয়ে বর্তমানে আমাদের এখন প্রবেশ করতে হবে। বাহ, অপরূপ সুন্দর। দেখো পুরো আশ্রম বা মন্দির চত্বরটি এইভাবে ফুল দিয়ে সাজানো, সারি সারি ফুলের গাছ। আর এখানে খুব সুন্দর একটি বার্তা দেওয়া রয়েছে, দু চোখ ভরে ফুল দেখুন, তুলবেন না। বাহ, খুব সুন্দর কথাটি। দেখো অপরূপ সুন্দর লাগছে সত্যি। এখানকার কত সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে, দেখো অপরূপ সুন্দর লাগছে, খুব সুন্দর। নানান জায়গায় গেছি কিন্তু এত সুন্দরভাবে পরিচর্যা করা কিংবা এত সুন্দরভাবে সাজানো গোছানো বাগান খুব কমই দেখতে পেয়েছি। আর এখানে একটা ছোট্ট কুঠির রয়েছে, এই যে গুরুজির কুঠিয়ায় জুতো খুলিয়া প্রবেশ করিবেন। এই যে জায়গাটা বেশ সাজানো গোছানো, কত সুন্দর লাগছে দেখো। আর এখানে গান চলছে। এই পাশে একটি নাট মন্দির রয়েছে যেখানে গান চলছে বর্তমানে কুঠিয়াতে, অর্থাৎ গুরুজির নাম গান হচ্ছে। গুরুজির আশ্রমের ঠিক পাশে রয়েছে একটি বিশাল বড় নাট মন্দির যেখানে বর্তমানে নাম গান হচ্ছে। আর এই দেখো জায়গাটির যতই প্রশংসা করব ততই কম, কত সুন্দরভাবে তৈরি। দেখো এত সুন্দরভাবে পরিচর্যিত, ওয়েল মেনটেন জায়গাটি, সত্যি আর আলাদা করে কিছু বলার নেই। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এত সুন্দর পরিবেশ, মুগ্ধ হওয়ার মতো। আর ওই পাশে কিছু ভবন রয়েছে যেখানে এখানে যারা কর্মরত রয়েছেন তারা থাকেন বোধহয়। আর
এই জায়গাগুলো কত সুন্দরভাবে চাষবাস করা হয়েছে, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। নানান ধরনের গাছ এখানে রয়েছে, নানান ধরনের ফলের গাছ, ফুলের গাছ, সব ধরনের গাছ এখানে রয়েছে। কলকাতা থেকে এক বেলার জন্য যদি আসেন এখানে এসে মুগ্ধ হবেন। এখানকার সত্যিকারের পরিবেশ এত সুন্দর আর শান্ত নিরিবিলি পরিবেশ, গ্রাম্য পরিবেশ যাকে বলে। কলকাতা থেকে একদিনের ছুটিতে একটু সময় বের করে যদি এখানে আসতে পারেন, মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। অপরূপ সুন্দর পরিবেশ, মানে এত মন্দিরে আমি ভিজিট করেছি, খুব কম মন্দির রয়েছে যেগুলো আমার মন ছুঁয়ে যায়, আর এই মন্দিরটি হচ্ছে তাদের মধ্যে একটি, যেটা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আর দেখো পুরো আশ্রম চত্বরটা কত সুন্দরভাবে তৈরি করা। এখানেও কিছু ফুলের গাছ দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরে প্রবেশ করার আগে আমাদের জুতোটা এইখানেই বর্তমানে খুলে রেখে যেতে হবে। এই যে গুরুজির মন্দিরে দেখো কত সুন্দর মন্দির, অপরূপ সুন্দর। এখানে বর্তমানে দুটি মন্দির রয়েছে, এই পাশে একটি মন্দির এবং এই পাশে একটি মন্দির। আর এখানে একটি গাছ রয়েছে, বেল গাছ, অপরূপ সুন্দর। আর মন্দিরের ঠিক বাইরেটা রয়েছে একটি যজ্ঞকুণ্ড। এই আশ্রমের যখন বিশেষ বিশেষ তিথি থাকে সেই সময় এই জায়গাটিতে যজ্ঞ সম্পন্ন হয়ে থাকে। বেশ বড় একটি যজ্ঞবেদী। আর গুরুজিকে শ্রদ্ধা অর্পণ করার জন্য এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য বাইরেটি স্থান রয়েছে। আগত ভক্তরা এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করতেই পারেন। আর এইখানে আরেকটি বেল গাছ রয়েছে, যে বেল গাছটিও পুজো করা হচ্ছে। এক ঝলক তোমাদের দেখিয়ে দিই, অপরূপ সুন্দর। দুটি মন্দিরেরই গঠনশৈলী অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। দেখলে সত্যিকারে মুগ্ধ হতে হয়। আর এখানে ছোট ছোট আরো কয়েকটি মন্দির রয়েছে। আর এই পাশটাতে রয়েছে একটি ঝিল বলতে পারো, কিংবা বিশাল আকার একটি পুষ্করণী বা পুকুর বলতে পারো, যেটি কিন্তু খুব সুন্দরভাবে পরিচর্যিত করা। এখানে পরিষ্কার জল দেখতে পাচ্ছ, একদম ব্যবহারযোগ্য, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এবার মন্দিরগুলো তোমাদের একে একে দর্শন করিয়ে দিই। প্রথম মন্দিরে প্রবেশ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পরমানন্দ মহারাজের একটি মূর্তি রয়েছে, এই যে। আর মন্দির চত্বরটাও কিন্তু অসাধারণ। মন্দিরে পারিপার্শ্বিক পরিবেশ ভালো, আর মন্দিরটা কিন্তু প্রদক্ষিণ করা যায়, যেহেতু মন্দিরের পাশে অনেকটা জায়গা রয়েছে। আমরা মন্দির প্রদক্ষিণ করছি। যে কোনো মন্দিরে এসে মন্দির প্রদক্ষিণ না করলে মন্দির দর্শন যেন অসম্পূর্ণ থেকে যায়, তাই একবার আমরা মন্দিরটা প্রদক্ষিণ করি এবং দেখাই কত সুন্দর এখানকার পারিপার্শ্বিক পরিবেশ। দেখো, অসাধারণ। অসাধারণ। বন্ধুরা, এখানে দ্বিতল বিশিষ্ট একটি মন্দির রয়েছে। নিচের তলা অর্থাৎ যেখানে মহারাজ পরমানন্দ যেখানে মূর্তি রয়েছে সেটি তোমাদের দর্শন করিয়েছি, এবং ওপরের তলাটা তোমাদের একবার দেখাই। আর এখানে নানান ধরনের গাছ রয়েছে, ফুলের গাছ, পাহাড়ি গাছ। অপরূপ সুন্দরভাবে পরিচর্যিত এই মন্দির চত্বর, এক পূর্ণ ভূমি। আর যতদূর চোখ যায় কত সুন্দর এখানে বাগান করা, বাগান, নানান ধরনের
গাছগাছালি রয়েছে, নানান ধরনের ফলের গাছ, ফুলের গাছ ভর্তি এখানে। আর যতদূর চোখ যায় শুধু বিঘার পর বিঘা জমি চাষ হয়ে গেছে। এখন আমরা উপরিভাগে যাচ্ছি, অর্থাৎ মন্দিরের উপরিতলে, যেখানে দেখি কি বিগ্রহ রয়েছে। এই যে এখানেও পরমানন্দ মহারাজের একটি বিগ্রহ দেখতে পাচ্ছি এবং একটি ওম রয়েছে, যেটি শান্তির প্রতীক। নিচের মন্দিরটি তোমাদের প্রদক্ষিণ করে দেখিয়েছিলাম, এই মন্দিরটাও একবার তোমাদের প্রদক্ষিণ করে দেখাই। এই যে, দেখো। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখানে একটি প্রণামী বাস্ক রয়েছে। কেউ যদি মনে করেন যে কিছু প্রণামী দেওয়ার রয়েছে, অবশ্যই এই প্রণামী বাক্সে প্রণামী দান করতে পারেন, কিন্তু সেটা যার যার ব্যক্তিগত। যদি মনে করেন এখানে এসে প্রণামী দেবেন, অবশ্যই দিতে পারেন, যার যার সামর্থ্য মতো এখানে এসে প্রণামী দেবেন। তো চলো এখন বাইরের চত্বরটাও তোমাদের ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। মূল মন্দির তোমাদের দেখিয়েছি, আর এখানে একটা ছোট মন্দির রয়েছে, এই মন্দিরটা একবার দর্শন করেই। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, এই যে বিশাল বড় শিবলিঙ্গ, যেটি এখানে নিত্য পূজা হচ্ছে। আর এই মন্দিরটাও একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। বাহ, যেদিকেই তাকাই সেদিকেই শুধু গাছপালা এবং অনবদ্য এক পরিবেশ। অপরূপ সুন্দর। আর এর ঠিক পাশেই রয়েছে আরেকটি ছোট মন্দির, সেই মন্দিরটাও একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে এই মন্দিরটা দেখো, অপরূপ সুন্দর। এই যে এটা গুরু পরম্পরা মন্দির, যেখানে নানান ধরনের ফটো ফ্রেম আমরা দেখতে পাচ্ছি। অনেক এখানে মহারাজা ফটো রয়েছে। অসাধারণ। আর এই পাশটা দেখো, এটাও একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। অসাধারণ। এই মন্দিরগুলো প্রদক্ষিণ করতেও বেশ ভালো লাগছে। মূল মন্দির তোমাদের দর্শন করিয়েছি, আর এখানে আরেকটি ঘাট রয়েছে, দেখো এই যে কত সুন্দর ঘাট। আর এই ঘাটে কত সুন্দর গাছপালা রয়েছে আশেপাশে, প্রচুর গাছপালা, এবং এখানে বিশাল বড় বড় মাছ রয়েছে। কোথা থেকে আসা হচ্ছে আপনার? বর্ধমান থেকে। বর্ধমান? বর্ধমানের মানে এই সামনেই বর্ধমান? হ্যাঁ, একদম প্রপার বর্ধমান। প্রপার বর্ধমান, আচ্ছা। এই প্রথমবার নাকি এর আগেও এসেছেন? না, আগে অনেকবার আসা হয়েছে, প্রায় 4-5 বার এসেছি। আচ্ছা। এটা ঘোরা পারপাসই আসা। ঘোরা পারপাসে আসা, আচ্ছা। আর এখানে প্রসাদেরও সম্ভবত বোধহয় বন্দোবস্ত রয়েছে। হ্যাঁ, আছে। কোনোদিন প্রসাদ গ্রহণ করেছেন? অবশ্যই। কেন? আচ্ছা। আজকে কি আপনারা এসেছেন যখন, আপনারাও খেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আজকে কি পরিবারের সাথে এসেছেন নাকি? না, আমার মা এসেছে। আচ্ছা, মা এসেছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো যারা যেহেতু পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে, তো আশেপাশে বর্ধমান থেকে অনেকেই আসেন, কিংবা আশেপাশে এলাকা সংলগ্ন প্রচুর ভক্তেরা এখানে আসেন এই জায়গাটিতে। বেশ মনোরম পরিবেশ, এখানকার পরিষেবা খুব ভালো, এলে মনটা বেশ ভালো হয়ে যায়। এখানকার আধ্যাত্মিক পরিবেশে ঘেরা এই যে পুরো মিশন চত্বর, সেটি ঘুরলেও কিন্তু বেশ ভালো লাগে। একদিনে ঘোরার জন্য বেশ ভালো একটি জায়গা এই জায়গাটি। আর এই পাশে দেখো, আমি কথা বলতে বলতে দেখছিলাম এই পুকুরে প্রচুর পরিমাণ কিন্তু মাছ রয়েছে। এই যে সম্ভবত এখানে সব কিছুই যেহেতু নিরামিষ, এই মাছগুলো কোনো সেরকম কাজে লাগে না। এগুলো বোধহয় সম্ভবত বিক্রি করা হয়, কিংবা এখানেই থেকে যায়। এগুলো পরে বোধহয় গঙ্গাতে ছেড়ে দেওয়া হয়, এরকম কিছুটা ব্যাপার হয়ে থাকতে পারে।
যাই হোক, জানি না সেই ব্যাপারটা। চলো বাকি জিনিসগুলো তোমাদের একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আচ্ছা বন্ধুরা, ওইদিকে তোমাদের পরমানন্দ মহারাজের মূল মন্দিরটি দেখিয়েছি, যেখানে উনি দেহ রেখেছিলেন। ওই মন্দিরটা তোমাদের দর্শন করেছি। তার ঠিক পাশে, অর্থাৎ এই যে স্কুল সংলগ্ন যে জায়গাটা, স্কুলের যে মাঠ, সেই মাঠে দেখতে পাচ্ছি একটি বিশাল বড় বটবৃক্ষ রয়েছে এবং তার তলায়ও একটি ছোট মন্দির রয়েছে। এই মন্দিরটাও একবার তোমাদের দর্শন করাই। এই যে বেশ সুন্দর লাগছে, এই বটবৃক্ষের ছত্র ছায়াতে একটি ছোট্ট মন্দির রয়েছে, যেখানে পরমানন্দ মহারাজের একটি ফটো ফ্রেম রয়েছে দেখতে পাচ্ছি। বাহ, খুব সুন্দর। আর এই পাশে রয়েছে একটি বেদি। এই বেদিটাও দেখি একবার তোমাদের। এই যে এখানে ওম রয়েছে। এই যে মূলত পুরোপুরি বটবৃক্ষটাই পূজিত হয় এখানে। বাহ, কি সুন্দরই না দেখতে লাগছে। আর এই যে মাঠ সংলগ্ন যে জায়গাটি, তার পাশ থেকে একটা রাস্তা চলে গেছে, এরকম কংক্রিটের রাস্তা। এই দেখো। আর এই পাশে যদি দেখাই, এই পাশে দেখো কত বড় বড় ধানের গাদা রয়েছে। অর্থাৎ জানি না ঠিক এটাকে শহুরে ভাষায় কী বলে, গ্রামীণ ভাষাতে বলে ধানের গাদা বা খড়ের গাদা যাকে বলে। ধানটা ঝাড়ানো হয়ে গেছে, আর খড় যেগুলো সেগুলোকে এইভাবে একটা লাট দেওয়া হয়েছে, অর্থাৎ গাদা মতো বানানো হয়েছে। জাস্ট একটা কুড়ে ঘরের মতো দেখতে লাগছে। দেখো কত বিশাল বিশাল এই লাটগুলো, অপরূপ সুন্দর লাগছে। আর এই পাশে দেখো, এই পাশেও একটা জলাধার রয়েছে, কিংবা পুকুর বলতে পারো, যেটি খুব সুন্দরভাবে বাঁধানো এবং আশেপাশে যত গাছপালা রয়েছে সেখান থেকে কেটে আনা এই যে কাঠের টুকরোগুলো এইখানে জড়ো করা হয়েছে। সম্ভবত এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে। আর আগের দিকটা যদি যাই, এখানটায় একটি ভবনও দেখতে পাচ্ছি এবং ওই পাশে মাঠের অনেকটি জায়গা রয়েছে, মাঠ সংলগ্ন জায়গা। গোশালা রয়েছে। আচ্ছা আচ্ছা, এই মন্দিরেও রয়েছে গোশালা, দেখাবো তোমাদের। এবার কোথা থেকে আসা হয়েছে তোমার? সমুদ্রকাপুর। ওটা ঠিক কোথায়? মেমারি। আচ্ছা, মেমারি থেকে আসা। আচ্ছা, প্রায় কি আসা হয় নাকি মন্দিরে? হ্যাঁ, আসা হয় মাঝে মাঝে। আচ্ছা, এই যে এইখানেও রয়েছে একটি গোশালা। একবার তোমাদের গোশালাটি দর্শন করাই। আর গোশালা, গোমাতা কিংবা গরুর সেবার জন্য এখানে নানান ধরনের সবজির যে গাছ, সেই গাছগুলো নিয়ে আসা হয়েছে। এই যে নানান ধরনের সবজি রয়েছে, যাতে খাওয়া দাওয়া করতে পারে। এই যে প্রচুর পরিমাণ সবজি, যেহেতু আশ্রমে নিজেরই সব চাষ করা। এই যে অনেকগুলো রয়েছে এখানে গোমাতা, যাদের সেবা করা হয় এখানে। দেখো বিশাল বড় এক গোশালা। ইস্কন মায়াপুরে যেমন গেলে আমরা দেখতে পাই, ওখানে বিশাল বড় একটি গোশালা রয়েছে। এই মন্দিরেও রয়েছে গোশালা, যেখানে বিশাল বিশাল আকার আয়তনের গরু আমরা এখানে দেখতে পাচ্ছি। বেশ সুন্দর। এই মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। যাদের নিজস্ব গাড়ি রয়েছে তারা নিজস্ব গাড়ি নিয়ে এসেছেন, এবং অনেকে রয়েছেন যারা টোটো বুক করে এসেছেন। এখানে গ্রুপ দেখতে পাচ্ছি। জিজ্ঞেস করবো কোথা থেকে এসেছেন আপনারা? আমরা রসুলপুর থেকে। রসুলপুর মানে এই এখানকারই মেমারির নাকি? হ্যাঁ, মেমারি রসুলপুর। আচ্ছা, প্রায় কি এখানে আসা না, হয়? আমি ফার্স্ট টাইম এসেছি, এরা সব এসে দুবার তিনবার করে। আচ্ছা, মানে এনাদেরই সব আসা হয়েছে বাচ্চাদের? বাচ্চাগুলোকে নিয়ে এসেছি ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনারা এসে দুবার হেঁটে, মানে আগে এসেছে অনেক, তখন মানে মাটির ছিল মন্দির, তখন এসেছিল ওরা। আচ্ছা আচ্ছা, অনেক বছর আগেও আপনাদের আসা হয়েছে, আপনি প্রথমবার এলেন? আমি প্রথমবার এলাম, বিয়ের পরে ফার্স্ট টাইম। কেমন লাগছে? না, জায়গাটা খুব সুন্দর, ভালো লাগছে। আচ্ছা, এখানে তো প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। প্রসাদ পেয়েছেন? হ্যাঁ, খেয়েই এলাম। কেমন লাগলো প্রসাদ? ভালো লেগেছে? ভালো, ধন্যবাদ। মূল মন্দির এবং আশ্রম চত্বর তোমাদের দেখিয়েছি। এবার এখানকার প্রসাদ কক্ষ দেখাবো, যেখানে আগত ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করে থাকেন। এই যে অন্নপূর্ণা ভোজনালয়, এটা হচ্ছে এখানকার
বড় একটি প্রসাদ কক্ষ, যেখানে আগত ভক্তরা প্রসাদ গ্রহণ করে থাকেন। এখানে যারা থাকে অনাথ শিশুরা তারা তো প্রসাদ খেয়েই থাকেন, তাছাড়াও আগত ভক্তরা যতজনই আসুক না কেন সবাই কিন্তু এখানে এসে প্রসাদ পান। এই যে এখান থেকে ঢুকলেই বিশাল বড় একটি হল রয়েছে, যেখানে বিশাল বড় একটি প্রসাদ কক্ষ রয়েছে। আর এই পাশেও একটি ঘাট রয়েছে, কিন্তু এটা বন্ধ যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য। এই যে দেখো কত বড় একটি প্রসাদ কক্ষ। প্রসাদ কক্ষে ঢুকবো তার আগে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটি স্থান রয়েছে, দেখো, যেখানে পানীয় জলও পাওয়া যাচ্ছে এবং হাত ধোয়ার জন্য জল রয়েছে। এই যে হাত ধুয়ে এখন আমরা প্রসাদ কক্ষে প্রবেশ করব। এখন প্রবেশ করছি বিশাল বড় এক প্রসাদ কক্ষে। এখানে একসাথে কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করে থাকেন। অনেকে এখনো প্রসাদ গ্রহণ করছেন। এই জায়গাটা বসবো আমরা। অনেক অনেক মানুষের জন্য এখানে প্রসাদ কক্ষ রয়েছে। এই যে এখানে আমরা বসছি, বসে গেলাম আমরা প্রসাদ গ্রহণ করার জন্য। এখানেই আমরা প্রসাদ পাবো। আর একটা জিনিস দেখাই, আমরা তো নিচে এখন বসে প্রসাদ গ্রহণ করবো, তাছাড়াও যাদের নিচে বসতে সমস্যা রয়েছে তারা কিন্তু ওই চেয়ার টেবিলে বসে প্রসাদ গ্রহণ করতে পারে। না 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 না, ঠিক আছে। মানে খুব ভালো এখানকার পরিষেবা, মহারাজদের ব্যবহারও খুব ভালো। এই যে আমরা এখন প্রসাদ পাবো, প্রসাদের জন্য এখন থালা দেওয়া হয়েছে। এই যে এখানে অন্ন প্রসাদ দেওয়া হচ্ছে। অন্ন প্রসাদের সাথে সহযোগে থাকছে ডাল। এখানে যারা থাকেন এই আশ্রমে তারাই কিন্তু এই সব পরিষেবা দেয় বাচ্চারা। বেশ ভালো লাগলো। এই যে খুব সুন্দর। এই যে এখানে আগত ভক্তদের সেবায় কিন্তু এরাই নিয়োজিত রয়েছে। ভালো লাগে এইসব কাজ করতে। এই দেখো বলছে বেশ ভালো লাগে এই সেবার সাথে যুক্ত থাকতে। এই যে ছোট্ট একটি ভাই যে এখন সবাইকে প্রসাদ বিতরণ করছে। আর আমরা এখন প্রসাদ গ্রহণ করি। ভালো লাগে এগুলো করতে, মন খারাপ লাগে না বাড়ির জন্য। আমাদেরকে প্রসাদে দেওয়া হয়েছে, খুবই সুস্বাদু এই আশ্রম বা মিশনের প্রসাদ। বেশ ভালো লাগলো। আশা করি তোমরা যখন আসবে তোমাদেরও বেশ ভালো লাগবে। এই যে দিদিভাই দেখলাম প্রসাদ পেয়েছে, কেমন লাগলো প্রসাদ? খুব ভালো, আচ্ছা, এখানে যে বিনামূল্যে প্রসাদ দেয় মানে ভালো লেগেছে তো? খুব সুন্দর। আচ্ছা, এই প্রথমবার নাকি এর আগেও এসেছিলেন? না না, এর আগে এসে আমার ছেলে এখানেই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যারা আগেও প্রসাদ পেয়েছেন তাদেরও তো ভালো লাগে, এবং যারা প্রথমবার, যেমন আমি প্রথমবার এখানকার প্রসাদ পেলাম, আমারও কিন্তু বেশ ভালোই লেগেছে। এবং এখানকার পরিষেবা সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আচ্ছা, এখানে একজন দিদিভাইকে পেয়ে গেছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি জামালপুর থেকে আসছি। জামালপুর থেকে আসছেন, এখানে দেখলাম প্রসাদ গ্রহণ করেন। প্রসাদের ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, প্রসাদ এখানে খুবই ভালো। আর এখানে প্রসাদ বিনামূল্যেই। আচ্ছা। এবার যে যেমন কিছু দিতে চাইলে এটা মহারাজের হাতে দিতে পারেন, এটা কোনো নেই, কিন্তু এখানে কোনো চাহিদা নেই যে এটা দিতেই হবে। আচ্ছা। হ্যাঁ, তা এখানে যে আসে সেই প্রসাদ পায়। আচ্ছা। মানে বাইরের লোক আসলে প্রসাদ পায়, এবার যে এখানে থাকো তারা পায়। আচ্ছা, আপনি কত বছর ধরে আসছেন এখানে? আমি এখানে 4 বছর ধরে আছি। 4 বছর ধরে আসছেন? আমি এখানে থাকি না, আমার ছেলে থাকে এখানে। আচ্ছা, এখানে ছেলে রয়েছে। যাই হোক, মাসে আমাদের 1 মাস 2 মাস অন্তর অন্তর আসতে হয় ছেলেকে আচ্ছা, দেখতে। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। এই পাশে রয়েছে বন্ধুরা প্রসাদ কক্ষ, আর এই পাশে একটা বিশাল বড় পুকুর রয়েছে, এটা তোমাদের দেখিয়েছি। এবং এই প্রসাদ কক্ষ ঠিক পাশেই রয়েছে একটি জায়গা, এটাকে রন্ধনশালা বলতে পারো। আর এখানে দেখো কত কত কাঠ মজুত করা রয়েছে। বেসিক্যালি এই কাঠ দিয়েই কিন্তু এখানকার রন্ধন কার্য সম্পূর্ণ করা হয়। আর এই পাশটা হচ্ছে রন্ধনশালা, বিশাল বড় এক রন্ধনশালা, যেখানে ভক্তদের জন্য প্রসাদ প্রস্তুত করা হয়। বিশাল বিশাল কড়াই রয়েছে এখানে প্রসাদ বানানোর জন্য।
এই যে দেখো, একবার যদি তোমায় দেখাতে পারি, এই পাশটা পুরো কাঠ মজুত করা রয়েছে, এই যে। আর এই পাশটা দেখো, এই পাশে এইটা হচ্ছে রন্ধনশালা, এই যে দিকটায়। আর কড়াইগুলো সাইজ একবার দেখো, কত বড় বড় কড়াই রয়েছে এখানে, এই যে। প্রচুর পরিমাণ এখানে কাঠ মজুত করা রয়েছে এবং এই কাঠগুলো দিয়ে এই যে বড় বড় উনুন দেখতে পাচ্ছ, এই উনুনেই ভোগ প্রস্তুত করা হয়। দেখো উনুনগুলো সাইজ একবার দেখে বুঝতেই পারছো যে কত বড় ঠিক উনুন, এবং তার সাথে সাথে কত বড় বড় কড়াই রয়েছে এখানে ভোগ প্রস্তুত করার জন্য। মিশনটি ঠিক যতটাই বড়, ঠিক এখানকার রন্ধনশালা সেরকমই বড়। এখানে বেশ বড় বড় উনুন রয়েছে, বড় বড় কড়াই রয়েছে এখানে আগত ভক্তদের প্রসাদ প্রস্তুত করার জন্য। তো বন্ধুরা, প্রত্যেকটা মন্দিরে যেমন আমি তোমাদের ওয়াশরুমের ব্যবস্থা দেখিয়ে থাকি, এই মন্দিরেও রয়েছে ওয়াশরুম। একবার তোমায় দেখিয়ে দিই। এই যে আমরা এখানে প্রসাদ গ্রহণ করলাম, প্রসাদম হল যেটাকে বলে। তাই আর এই বিল্ডিংটা ঠিক নিচেই রয়েছে ওয়াশরুম। এই যে এখানে ওয়াশরুমের বন্দোবস্ত রয়েছে, তোমরা চাইলে এদিকে ওয়াশরুমগুলো ব্যবহার করতেই পারো। তাছাড়া মাঠ সংলগ্ন যে জায়গাটি, সেখানেও ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, এবং বলতে গেলে পুরো এই মিশন জুড়ে নানান জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। তোমরা যখন আসবে আশা করি ওয়াশরুম নিয়ে কোনো রকম সমস্যা হবে না। এবার যদি বলি থাকার ব্যবস্থা, হ্যাঁ, তোমরা যদি এখানে এসে এক রাত্রি যাপন করতে চাও, তার জন্য এখানে সুবন্দোবস্ত রয়েছে। এই মিশনে ঢোকার আগেই বাহাতে রয়েছে একটি বিশাল বড় বিল্ডিং, যেখানে অনেকগুলো রুম রয়েছে। যেমন দেখো, এখানে 1 নম্বর থেকে শুরু করে 7 অবধি রয়েছে, এবং ওপরে 7 থেকে শুরু করে এখানে 16খানা মতো রুম রয়েছে। তো এখানে একাধিক রুম রয়েছে। তোমরা যদি মনে করো এখানে এসে এক রাত্রি যাপন করবে, কিংবা এখানে এসে একদিন থাকবে, তার জন্য কিন্তু খুব ভালো বন্দোবস্ত রয়েছে। তোমরা এখানে এসে অনায়াসেই থাকতে পারো। আর বলে রাখি, এখানে কোনো থাকার জন্য মূল্য নির্ধারিত নেই, এখানে তোমরা এসে বিনামূল্যেই থাকতে পারো। আর যদি মনে হয় যে এখানে এসছো, পরিষেবা তোমাদের বেশ ভালো লেগেছে, তো তোমাদের ইচ্ছে মতো, তোমাদের স্বার্থ মতো তোমরা কিন্তু এখানে কিছু ডোনেশন দিতেই পারো। সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কেমন কি দিতে পারবে। তাছাড়া এখানে থাকার জন্য কোনো মূল্য নির্ধারিত নেই, তোমরা বলতে গেলে পুরোপুরি বিনামূল্যে এইখানে থাকতে পারবে। তো বন্ধুরা, এই মেমারির পরমানন্দ আশ্রম তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি। তাছাড়া এখানকার আধ্যাত্মিক পরিবেশ কীরকম সেটাও বোঝানোর চেষ্টা করেছি। আর এখানে প্রসাদ পাওয়ার কেমন কি মাধ্যম রয়েছে, তাছাড়া এখানে থাকার কেমন কি সুবন্দোবস্ত রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি নতুন হওয়া কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।